এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি, আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে, গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। বন্যার পানি নামতে থাকায় বাড়ি ঘরে ফিরছে অনেকে, প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 52 জনে। কোনো সময় জীবনে পানি উঠে নেই, এই নতুন করে দেখলাম 2024 সালে বন্যায় কবলিত হওয়ার কারণে আমাদের এলাকায় কারেন্ট নাই, বিদ্যুতের খুঁটি টুটি পড়ে গেছে। সোলার টোলার টাকা কোনো পাইতেছি না, ট্রিটমেন্ট পাইতেছি না, এখানে আশ্রয় নিছি। বাড্ডা থানার হত্যা মামলায় টিপু মুন্সি রিমান্ড, 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন। সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠন জরুরি বললেন আলী রিয়াজ। সংবিধান পুনর্লিখনের প্রস্তাব, ব্যক্তির বদলে দলের পক্ষে ভোটাভুটির পরামর্শ সুজনের। কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। 15 বছরে কোন খাতে কিভাবে দুর্নীতি হয়েছে তুলে ধরবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আর্থিক খাত সংস্কারে সহায়তা দেবে সরকারকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গেল বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করবে বিসিবি। পূর্বাচলে শেখ হাসিনার নামে রাখা স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দরপত্র বাতিল। আমি অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটা থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। সনদে যুক্ত হলো বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এই সনদে যুক্ত হতে স্বাক্ষর করেন। এছাড়া কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান, সুস্পষ্ট বৈষম্য, এই যুক্তি দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। জানানো হয়, কালো টাকা সাদা করার সুযোগ আর রাখা হবে না। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চতুর্থবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 3 ঘন্টা চলে এই বৈঠক। বৈঠকে প্রধান উপদেষ্টা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন। এতে করে গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের একদিন আগেই এই সনদে যুক্ত হলো বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ 2024-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি, আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে, কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে, সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। বৈঠকে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, রাজনৈতিক দলের সাথে আলোচনা চলমান রাখার বিষয়েও আলোচনা হয়েছে। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে, অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব।
ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেটে সম্প্রতি চমৎকার নৈপুণ্য অর্জন করায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। সার্ক অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ যেটা 2024 বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। আজকে আমাদের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। তো আমরা মনে করছি যে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে, এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। এছাড়াও প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের দিকটি অন্তর্ভুক্ত করে বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। বন্যার কারণে রপ্তানিমুখী শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয় নিশ্চিত করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের সভায়। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। একই পরিমাপের বিদ্যুৎ উৎপাদন করতে পারে, ইন্ডিয়াতে একটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই পারমাণবিক একই কোম্পানি, তাদের খরচ $6.5 বিলিয়ন এবং আমাদের মাত্র 400 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হবে, তাদের 2000 আমাদের 2400, সেখানে খরচ প্রায় $12.6 বিলিয়ন, এখন ডাবল। এই যে মেগা ব্যয়গুলো করা এবং এর মধ্য দিয়ে টাকা কিন্তু দেশে থাকেনি, বিদেশে চলে গেছে। আজকে এস আলম গ্রুপের যে টাকা পাচার হয়ে গেল, যেগুলো পত্রিকায় আসছে, তার তদন্ত পর্যন্ত বাংলাদেশে করা যায়নি। একজন মন্ত্রী 262টি বাড়ি পাওয়া গেল লন্ডনে, তদন্ত এখন পর্যন্ত হয়নি। তারপরে যে ব্যাংকিং সেক্টর গুলা যে ধ্বংস হয়ে গেল, 7টি মৌলভিত্তির ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ ধ্বংস করে গেল। এই যে আর্থিক ক্ষেত্রের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থা, ব্যাংকিং নীতিমালা, আমরা ব্যাংকিং কমিশনের কথা বলছি, আমি একটু কষ্ট পেলাম এবং আশাহত হলাম এবং হোঁচট খেলাম যে কে দুর্নীতি করেছে, কিভাবে দুর্নীতি করেছে সেটা ওনারা দেখবেন না, ওনারা দেখবেন ভবিষ্যতে যেন দুর্নীতি না হতে পারে। এটি কিন্তু জনগণের প্রত্যাশা না, বরং জনপ্রত্যাশা হলো এই সমস্ত উন্নয়নের নামে গণতন্ত্রকে হত্যা করে যারা টাকা পাচার করলো, টাকা লুট করলো, আমার দেশের অর্থনীতিকে ভঙ্গুর করলো, বিদ্যুৎ সেক্টর থেকে রেন্টাল এবং কুইক রেন্টালের মাধ্যমে তাদেরকে ইনডেমনিটি দিয়ে নির্বিচারে চুরি করার সুযোগ করে দেওয়া হলো। তার সেই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করবো না, কত হাজার কোটি টাকা তারা লোপাট করে নিয়ে গেল, কোন পদ্ধতিতে নিয়ে গেল, বাংলাদেশ ব্যাংকের যে যথাযথ কর্তৃপক্ষ তাদের চোখকে এড়িয়ে বা তাদের সহযোগিতায় যে টাকাগুলো পাচার হয়ে গেল, এই টাকা শুধু ফিরে আনলেই হবে না, বরং এই টাকা পাচারকারীদের সাথে যে চক্রটি জড়িত, যে চক্রটি সরকারের সত্যসায় থেকে বা প্রশাসনের সত্যসায় থেকে এই যে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিল, দেশের অর্থনীতিকে একটা সংকটাপন্ন অবস্থায় করলো, তাদেরকে তো চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শুধুমাত্র ভবিষ্যতে কেউ যদি অন্যায় করে তাদেরকে আইনের আওতায় আপনি পথ বাতাবেন, এই জন্য আমার সন্তানরা রক্ত দেয়নি, এই জন্য আসলে চিহ্নিত করে অবস্থা নিরূপণে মেগা প্রকল্প নিয়ে কিন্তু আলোচনা হবে বলে এরকমটা জানিয়েছে কমিটির প্রধান। এক্ষেত্রে আসলে চলমান কোনো মেগা প্রকল্প বন্ধ হতে পারে কি? দেখেন, এই মুহূর্তে আপনি মেগা প্রজেক্টের চেয়ে এই মুহূর্তে ছোট ছোট কর্মবান্ধব বা কর্ম সহায়ক প্রজেক্টের দিকে আপনাকে যেতে হবে। কারণ যেহেতু আমার দেশের এবারও আপনি জানেন যে প্রায় 2,37,000 কোটি টাকা বাজেটের প্রায় 50% আমাদের ঋণ নির্ভর, এবং এই ঋণটা আমরা নেব দেশীয় ব্যাংক থেকে। এবং এই পরিমাণ ঋণ যদি আপনি দেশীয় ব্যাংক থেকে নেন, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিনিয়োগ যেগুলো, ধরেন আপনি গার্মেন্টস এর কথা বলেন, আপনি টেক্সটাইল খাত বলেন, বা অন্যান্য যে খাতগুলো, চামড়া খাত বলেন, যেগুলো খাত আমাদের দেশকে রেমিটেন্স গুলো নিয়ে আসে বা আমাদের ফরেন কারেন্সি আমাদের নিয়ে আসে, প্রায় 83% আমাদের বৈদেশিক মুদ্রার অর্জনে, সেই জায়গার বিনিয়োগকারীরা অর্থটা পাবে কোথায়? আপনি রাষ্ট্র যদি এই সমস্ত মেগা প্রজেক্ট ঋণের উপরে নির্ভর করে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তো আপনি করতেই পারেন, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী, যে বিনিয়োগের মধ্যে দিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনৈতিক চাকা সচল হবে এবং দেশে আরো আরেকটা বিষয় একটু আমি ডক্টর হাসনাত আলী আপনার কাছে একটু জানতে চাইবো যে বর্তমান সরকারের নীতি নির্ধারণের বিষয়টিও থাকবে শ্বেতপত্রে, এবং এক্ষেত্রে আসলে কি কি বিষয় উঠে আসা উচিত বলে আপনি মনে করেন, যদি একটু সংক্ষেপে বলেন। ছোট করে বলি যে প্রথম কথা হলো ব্যাংকিং কমিশন করতে হবে, কারণ আমার দেশের অর্থ যে পাচার হচ্ছে, বা এই যে আপনি বলছেন ট্যাক্স ফাঁকি দেওয়া, ট্যাক্স ফাঁকি কি করে দিল, কারা ট্যাক্স ফাঁকি দিল, এবং কারা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা থাকা সত্ত্বেও প্রায় 14,000 কোটি টাকা
বিভিন্ন গ্রুপকে আপনি সুদ মওকুফ করে দিলেন, কিসের ভিত্তিতে, কেন দিলেন? এই জায়গায় ব্যাংকিং কমিশনটা করা খুবই গুরুত্বপূর্ণ। এটা শ্বেতপত্র প্রকাশ করছে, তারা করুক, কিন্তু সরকার এই আর্থিক সেক্টরের শৃঙ্খলা ফেরানোর জন্য, শেয়ার মার্কেটের প্রতি জনগণের আস্থা ফেরানোর জন্য এবং ব্যাংকিং সেক্টরের জন্য মানুষের একটি আস্থার জায়গায় পরিণত হয়, এর জন্য দীর্ঘদিন ধরে, এবং দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবও কিন্তু দীর্ঘদিন বলার চেষ্টা করেছেন, আমরাও চলছি, যে সেপারেট একটি স্বাধীন ব্যাংকিং কমিশন থাকবে এবং সেই কমিশন আর্থিক শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে এই সরকারকে একটি দিক নির্দেশনা দেবে। সেটা বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।